স্থান মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ নিবেদিত দৈনন্দিন শ্রেণীভিত্তিক পাঠদান কার্যক্রমের একটি অনুষ্ঠান। আমরা 7 এপ্রিল থেকে মোহনা টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠান করে যাচ্ছি। তো তোমাদেরকে জানান দেওয়া ছিল আগেই যে বাংলা দ্বিতীয় পত্রের একটি টপিক বিরাম চিহ্নের উপরে আলোচনা করব। আমরা কতগুলো টপিক আছে বাংলা দ্বিতীয় পত্রের যেগুলি বিশেষ কোনো শ্রেণীর জন্য প্রযোজ্য নয়, যেমন বিরাম চিহ্ন, যেমন বানান, কতগুলো টপিক আছে, একাধিক টপিক সকল শ্রেণীর জন্যে, এমনকি বিদ্বজ্জন সহ স্বাক্ষর মানুষ সহ সবার জন্য একই রকমের। কারণ বানান একই জনের জন্য এক এক রকম তা নয়, বিরাম চিহ্ন এক এক শ্রেণীর জন্য এক এক রকম তা কিন্তু নয়। এই জন্য আজকের এই বিরাম চিহ্নটিও আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সকল শ্রেণীর জন্য প্রযোজ্য করেই আমরা স্ক্রিপ্ট তৈরি করেছি। সেই অনুযায়ী আলোচনাটিও তোমরা আশা করছি উপভোগ করবে এবং আগের পরামর্শ অনুযায়ী খানিকটা তোমরা দেখে এসে থাকবে, আমাদের বিশ্বাস। ঠিক আছে? তো আরেকটু কথা বলি, আমি দুটো উদাহরণ দিই, একটি গদ্যের উদাহরণ এবং একটি পদ্যের উদাহরণ। আমি যে এমন একটি উদাহরণ দিই গদ্য থেকে, সে অনেক দিন আগের কথা। মানুষ তখন পাহাড়ের গুহায়, গাছের কোটরে, গাছের ডালে বসবাস করত, দলবদ্ধ হয়ে বসবাস করত, দলবদ্ধ হয়ে পশু শিকার করত, ফলমূল সংগ্রহ করত, ভাগাভাগি করে খেত। গাছের ছাল বাকল এবং পাতা দিয়ে শরীর আবৃত করত। এটি একটি গদ্যের উদাহরণ দিলাম আমি। আবার যদি আমি বিপরীতে একটি পদ্যের উদাহরণ দিই এভাবে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাহি কাদা, দুই ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। এই যে দুটো উদ্ধৃতি দিলাম আমি, একটি আদিম সভ্যতার সঙ্গে সংশ্লিষ্ট আর একটি রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী কবিতা থেকে। আমার কথা বলার ভঙ্গিতে তোমরা অনুমান করেছ বা আশা করি বুঝতে পেরেছ, ধরতে পেরেছ, উপলব্ধি করতে পেরেছ, কথা বলার মাঝে মাঝেই কিন্তু আমি স্বয়ংক্রিয়ভাবে বিরাম নিয়েছি। গদ্যের অনুচ্ছেদটি কিংবা পদ্যের লাইনগুলো আমি একাধারে বলিনি, এমনকি এখনও যে আমি কথা বলছি, বলে চলেছি, আমি কিন্তু আমার প্রয়োজন মাফিক শ্বাস গ্রহণ করছি, প্রশ্বাস ত্যাগ করছি। এই ক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবেই হয়। তো আমরা দেখি আনুষ্ঠানিকভাবে বিরাম চিহ্নে এটি কেমন করে আমরা প্রয়োগ করব, কেমন দেখি আমরা। দেখো, আগেই জানিয়েছি শ্রেণী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিষয় বাংলা ব্যাকরণ, পাঠ শিরোনাম বিরাম চিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার। শিখন ফল, কি জানতে, কি বুঝতে, কি শিখতে পারবো আমরা এখান থেকে? 1, বিরাম চিহ্নের সংজ্ঞা জানতে পারবো। 2, বিরাম চিহ্নের বিকল্প বা অন্য নাম জানতে পারবো। মানে কয়েকটি বিরাম চিহ্ন আছে যেগুলোর বিকল্প নাম বা অন্য নাম আছে, সেগুলো সবগুলোর না। 3, বিরাম চিহ্ন বা বিরাম চিহ্নের আকৃতি চিনতে পারবো বা সংকেত চিনতে পারবো। ঠিক আছে? এর এক একটা বিরাম চিহ্নের এক এক রকম আকৃতি আছে, এটি বাংলা নাম আছে, আবার এগুলি সংকেত বা প্রতীক বা চিহ্ন আছে। আর উপযুক্ত স্থানে যখন আমরা বিরাম চিহ্ন জেনে ফেলবো, তখন আমরা কি শিখবো? 4 নম্বরটি সেই শিখনের সঙ্গে সম্পর্কযুক্ত উপযুক্ত স্থানে উপযুক্ত বিরাম চিহ্ন ব্যবহার বা প্রয়োগ করতে পারবো। উপযুক্ত স্থানে উপযুক্ত বিরাম চিহ্ন মানে যেই জায়গায় যেখানে যে বিরাম চিহ্ন প্রয়োজন, সেটি গদ্য হোক কিংবা পদ্য হোক, যে জায়গায় যেই বিরাম চিহ্ন প্রয়োজন সেখানে সেই বিরাম চিহ্ন প্রয়োগ করতে পারবো। এই বিরাম চিহ্নের ধারণাটি অর্জিত হওয়ার পরে, তার আগে কিন্তু নয়। ঠিক আছে? তো এরপরে আমরা দেখি
এই সাধারণ কথা যেটি একেবারে গোড়াতে আমি বললাম, দেখো এই কথাগুলোই খানিকটা পুনরাবৃত্তি হয়েছে এখানে। আমরা একটানা কথা বলতে পারি না। আবার যদি আমি থেমে বলি পারি, কিভাবে? যখন রাজনীতিকগণ রাজনীতির ময়দানে বক্তৃতা দেন, তখন কিন্তু একটানা 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, ঘন্টার পর ঘন্টা ওকে বক্তৃতা দেন। যখন ওলামায়ে কেরাম ওয়াজ করেন, তখন কিন্তু ওয়াজ করতেই থাকেন, এরকম 10 মিনিট, 15 মিনিট, ঘন্টার পর ঘন্টা করেন না। কিন্তু এখানে একটি, যেটি আমাদের মূল বিষয়, এর সঙ্গে সংশ্লিষ্ট আলোচ্য বিষয়, সেটি হলো এই অবিরাম কথা বলার ভেতরেও আমরা কিন্তু নিঃশ্বাস নেই, প্রশ্বাস ত্যাগ করি। আমরা কিন্তু আমাদের প্রয়োজন মাফিক থেমে যাই। কিভাবে থেমে যাই? কথা বলার অর্থকে স্পষ্ট করার জন্য কথা বলার ভঙ্গি অনুযায়ী আমরা থেমে যাই। সেটি বিরাম চিহ্নের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়। আমরা একটানা কথা বলতে পারি না। শ্বাস নেওয়ার জন্য, অন্যকে কথা বোঝার সুযোগ দেওয়ার জন্য আমি যে কথা বলছি, কিন্তু অন্যের তো বোধগম্য হতে হবে। আমি বললে লাভ নেই, অন্য বুঝলে আমার লাভ, শ্রোতারও লাভ। কথার অর্থ বা ভাব স্পষ্ট করার জন্য আমরা কথা বলার মাঝে মাঝে থামি, কিংবা থেমে থেমে কথা বলি। এখন এই বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ, এই বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খেয়াল করো। সেটি কোনটি? সেটি হলো এ থামা স্বয়ংক্রিয়ভাবেই হয়। এটা কিন্তু আমি বলি না যে এই আমি এখন থামবো এখানে, এটা কিন্তু আমি বলি না, কেউই বলেন না। এ থামা স্বয়ংক্রিয়ভাবেই হয়। বলার মতো বা বলার ভাষার মতো লেখার বেলায় বা লেখার ক্ষেত্রে একই কারণে বিরতি দিতে হয় বা বিরতি নিতে হয়। বাক্যের ভাব বা অর্থ সুস্পষ্ট করে তোলার জন্য বাক্যে নানা রকম সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয়। সেসব চিহ্ন বা সংকেতকে জ্যোতিচিহ্ন বলে। এই যে এতক্ষণে বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্নর সংজ্ঞা পেয়েছি আমরা, তাই না? যে আমরা ভাব অনুযায়ী থামি কথা বলার সময়, আর লিখার ক্ষেত্রে ভাব অনুযায়ী যে থামতে হবে, বিরতি নিতে হবে, এটি বোঝানোর জন্য, স্পষ্ট করার জন্য, সুস্পষ্ট করার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোর নামই হলো বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্ন। এই যে জ্যোতিচিহ্নের অন্য দুটো নাম হচ্ছে বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন। এক এক জায়গায় এক একটা আসতে পারে, এক এক শ্রেণীর পাঠ্য বইয়ে এক একটি থাকতে পারে, কিন্তু আসলে কিন্তু একই কথা। কি? জ্যোতিচিহ্ন, বিরাম চিহ্ন, ছেদ চিহ্ন, একই কথা। ইংরেজিতে বলা হয় পাংচুয়েশন, PUNCTUTION, পাংচুয়েশন। বাংলায় বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্ন বা ছেদ চিহ্ন। ঠিক আছে? দেখি আমরা এখন বিরাম চিহ্নের আকৃতিগুলো দেখে নাও, বা সংকেতগুলো দেখে নাও, বা চিহ্নগুলো দেখে নাও। বা দিকে আমি দিয়েছি ক্রম, মানে সিরিয়াল, এরপরে দিয়েছি বিরাম চিহ্নের নাম। এগুলি কিন্তু বিরাম চিহ্নের নাম। আর ডান দিকের ছকটিতে বিরাম চিহ্নের আকৃতি বা সংকেত বা প্রতীক সেগুলো দেওয়া আছে। কীরকম? কমা, কমার চিহ্ন, সেমিকোলন, সেমিকোলনের চিহ্ন, দাড়ি, দাড়ির চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন, এটার প্রতীক, বিস্ময় চিহ্ন, এর প্রতীক, কোলন, প্রতীক, কোলন ড্যাশ, প্রতীক, ড্যাশ, প্রতীক বা চিহ্ন, যাই বলি আমরা। ঠিক আছে? আচ্ছা, এরপরে হাইফেন, প্রতীক বা চিহ্ন বা সংকেত বা আকৃতি, যাই বলি। উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন, এটি আগের দাগ দিয়েছিলাম আমি, সেটি রয়ে গেছে এখানে। উদ্ধরণ চিহ্ন, দেখো কি উদ্ধরণ চিহ্ন, দুটো কমা দিয়ে শুরু, দুটো কমা দিয়ে শেষ, উল্টো কমা দিয়ে শুরু, সঠিক কমা দিয়ে শেষ। লোপ চিহ্ন, একটি কমা, বন্ধনী, মূলত গাণিতিক চিহ্ন, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। বিকল্প চিহ্ন, এই বিকল্প চিহ্ন, এগুলোর আবার কয়েকটির বিকল্প নাম আছে, সেগুলোতে আমরা যাবো শীঘ্রই। যে বিকল্প নাম, দেখো, অন্য নাম বা বিকল্প নামে বিস্ময় চিহ্ন বা জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন, এইগুলির যেমন তিনটি নাম, আবার কিছু কিছু বিরাম চিহ্নের বিকল্প নাম আছে। কীরকম? দাড়ির অন্য নাম পূর্ণচ্ছেদ। এই পূর্ণচ্ছেদের পর আমি কিন্তু এই পূর্ণচ্ছেদ বা দাড়ির চিহ্নটি আবার দিয়েছি। জিজ্ঞাসা চিহ্নের অন্য নাম প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্ন দেখো। উদ্ধরণ চিহ্নের অন্য নাম উদ্ধৃতি চিহ্ন, এই উদ্ধৃতি চিহ্ন। বিকল্প চিহ্নের অন্য নাম অবলিক, এটা যদি আমরা দেখাই অবলিক, অবলিক হলো এরকম, এই অবলিক হলো এর বাঁ দিকে একটি শব্দ বা পদ থাকে, ডান দিকে একটি শব্দ বা পদ থাকবে, এটি অথবা ওটি। অবলিক মানে
অথবা লোপ চিহ্ন ইলেক বা ঊর্ধ্ব কমা, এটার এই যে কমা চিহ্নটা দিয়েছে না, এটিই তার চিহ্ন, কিন্তু এটিই তার চিহ্ন। এখানে দেয়া আছে দেখে, এদিকে আর দেই নাই আমি, এখন দিয়ে দেখাতেও পারি তোমাদেরকে এই কমা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হাইফেন বা সংযোগ চিহ্ন, হাইফেন বা সংযোগ চিহ্ন। আর আরেক দুটো বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, তারকা চিহ্ন দিয়ে দিয়েছি আমি। বাক্যের শেষে ব্যবহৃত হয় 3টি বিরাম চিহ্ন: দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন। আর বাক্যের ভেতরে প্রয়োজন অনুযায়ী, এই কথাটি মনে রাখবে, অপ্রয়োজনে বিরাম চিহ্ন দিলে কিন্তু হবে না, অথবা অপ্রয়োজনীয় বিরাম চিহ্ন যেটি দরকার নেই, অথবা অপ্রয়োজনে খামাখা দেওয়া। এখানে দুটো কথা, একটি হলো একটি বিরাম চিহ্ন ব্যবহৃত হবে, তার জায়গায় আরেকটি দাও, এটিও যেমন সঠিক নয়, আবার যেখানে বিরাম চিহ্নের প্রয়োজন নেই সেখানে বিরাম চিহ্ন দিয়ে দেওয়া, সেটিও কিন্তু সঠিক নয়। বাক্যের ভিতরে প্রয়োজন অনুযায়ী কতগুলো বিরাম চিহ্ন ব্যবহৃত: কমা, সেমিকোলন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, উদ্ধরণ চিহ্ন, অবলিক, লোপ চিহ্ন। এই কমাটা হলো, এই দুটোই যেহেতু কমার চিহ্নই লোপ চিহ্ন, এই জন্য বন্ধনীর ভিতরে আবার এটির পরিচিতি দিয়েছি আমি, লোপ চিহ্ন। ঠিক আছে, এখন আমরা এর আরও একটু বিস্তারিত আলোচনায় যাব যে কোন জ্যোতিচিহ্ন কোন জায়গায় ব্যবহৃত। গাণিতিক চিহ্নর বিষয়ে আমাদের একটু বাড়তি কথা আছে, সেই দিকে গিয়ে বলবো। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এরপরে আমরা আবার মূল আলোচনায় যাই যে বিরাম চিহ্নের ব্যবহার। দেখো, এক, দাঁড়ি, দাঁড়ির চিহ্ন দেওয়া আছে। বক্তার বা লেখকের কথা বা মনোভাব কি করবো আমরা? সমাপ্তি, মনোভাবের সমাপ্তি বোঝাতে দাঁড়ি ব্যবহৃত হয়, ঠিক আছে। যথা, বাংলাদেশের পতাকার রং লাল ও সবুজ, আমি বাংলা গান ভালোবাসি। দেখো, আমরা দাঁড়ি চিহ্ন দিয়েছি। সাধারণ বর্ণনামূলক বাক্যে বাক্যের শেষে দাঁড়ি ব্যবহৃত হয়। আচ্ছা, জিজ্ঞাসা চিহ্ন, চিহ্নের প্রতীকটি এখানে দিয়েছি। বাক্যে কারো কাছ থেকে কিছু জানতে চাইলে বা জানার আগ্রহ প্রকাশ করলে বা কাউকে কোনো প্রশ্ন করলে জিজ্ঞাসা চিহ্ন ব্যবহৃত হয়। কীরকম? আমাদের জাতির পিতার নাম কি, অথবা বাংলাদেশে কত সালে ভাষা আন্দোলন হয়েছিল। এই দুটো বাক্যই কিন্তু প্রশ্নবোধক, সেই জন্য প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন। বিস্ময় চিহ্ন, প্রশ্নবোধক চিহ্নের অন্য নাম নোট অফ ইন্টারোগেশন ইংরেজিতে, আর বিস্ময় চিহ্নের অন্য নোট অফ এক্সক্লেমেশন ইংরেজিতে। বিস্ময় চিহ্ন কোনো বাক্যে বক্তার মনের আবেগ, এই আবেগের ব্যাখ্যা দেওয়া হয়েছে। আবেগ বলতে কি বুঝবো? আনন্দ, বেদনা, দুঃখ, ভয়, ঘৃণা, লজ্জা ইত্যাদি প্রকাশে বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়। কীরকম? যথা, মাগো তুমি কখন এলে, মা এসেছেন, মাকে দেখে বিস্ময়ের অনুভূতি প্রকাশিত হয়েছে এই বাক্যে। কিংবা ছি, এমন কাজ তুমি করতে পারলে, মানে এটি ঘৃণার অনুভূতি প্রকাশ পেয়েছে। কেমন? আচ্ছা, এরপরে কমা, সেমিকোলন, কোলন ও হাইফেনের ব্যবহার দেখবো আমরা। এরপরে কমার ব্যবহার কীরকম? যে কমা চিহ্ন প্রতীক দেওয়া আছে। বাক্যে অল্প বিরতির প্রয়োজনে কমা ব্যবহৃত হয়। এটা বলা হয়েছে সবচেয়ে কম বিরতির প্রয়োজন যেখানে বাক্যে, সেখানে কমা ব্যবহৃত হয়। যে কীরকম? আমি কমলা, মাল্টা, আমড়া ও লেবু পছন্দ করি। এখন কিন্তু সেই সময় ভিটামিন সি যুক্ত খাবার খেতে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। অনন্ত আনন্দ, জয়ন্ত সীমান্ত খেলছে, ঠিক আছে। এখানে বাক্যে সবচেয়ে কম বিরতির প্রয়োজনে কমা ব্যবহার হয়। কমার আরও ব্যবহার আছে, এগুলো আমরা দেখি এখন। কীরকম? বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা ব্যবহৃত হয়। কীরকম? তুমি যাবে নাকি যাবে না, তুমি যাবে নাকি যাবে না, এখানে যে কমা দিয়েছি। সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। এটি একটি প্রবাদতুল্য বাক্য আছে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ইন্ডাস্ট্রি ইজ দ্য মার্ডার অফ গুড লাক, এরকম ইংরেজি প্রবাদ আছে। আচ্ছা, বাক্যে সম্বোধন পদের পর কমা বসে। কীরকম? জেরিন পড়তে বসো, তারিন খাবে এসো। এই যে জেরিনের পর কমা, তারিনের পর কমা, এই দুটো বাক্যে দুজনকে সম্বোধন করে কিছু বলা হয়েছে। সম্বোধন পদের পরে সর্বদাই কমা চিহ্ন ব্যবহৃত হয়, ঠিক আছে। গ, বাক্যে একই শব্দ বা পদ পরপর বা পাশাপাশি ব্যবহৃত হলে কমা ব্যবহৃত। একই শব্দ বা পদ, যথা পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের বড় বড় নদী, হ্যাঁ, কমা ব্যবহৃত হয়েছে। অথবা আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়েই আমাদের এইসব দিন রাতি। কি এইসব দিন রাতি নাটক হুমায়ুন আহমেদের, প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের
এইসব দিনরাতি নাটক বাংলাদেশ টেলিভিশন পুনঃপ্রচার করছে, একদম একেবারেই শেষে এই কথাগুলো আসে কিন্তু। তো আমরা সেখান থেকে উদ্ধৃত নিয়েছি, আশা আনন্দ দুঃখ বেদনা নিয়ে আমাদের এইসব দিনরাত্রি। ঘ, একই ধরনের একাধিক বাক্যে বা বাক্যাংশকে আলাদা করতে কমা ব্যবহৃত হয়। কীরকম? আমি যদি বাক্যটি প্রথম এরকম বলি, আমাদের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খুবই গুরুত্বপূর্ণ, বাক্য হবে না? হবে। কিংবা আমাদের কাছে স্বাধীনতা দিবস খুবই গুরুত্বপূর্ণ, কিংবা আমাদের কাছে শিশু দিবস খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তিনটি বাক্যকে আমরা কমা চিহ্ন দিয়ে যুক্ত করেছি। কীরকম? আমাদের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, শিশু দিবস, চারটি কথা। বিজয় দিবস খুবই গুরুত্বপূর্ণ। চারটি আলাদা বাক্য করতে পারি আমরা। চারটি বাক্যকে বা বাক্যাংশকে শুধু কমা চিহ্ন, কমা প্রতীক ব্যবহার করে যুক্ত করেছি। অথবা এখানে তিনটি বাক্য আছে, শ্রেয়া ক্লাসে ঢুকলো, বই রাখলো, তারপর বেরিয়ে গেল। আমরা তিনটি বাক্যকে যুক্ত করেছি এখানে। শ্রেয়া ক্লাসে ঢুকলো, দাঁড়িয়ে দিয়ে দিলে কিন্তু একটি বাক্য হয়ে যায়, হয় না? অথবা আমরা যদি এরকম শ্রেয়া ক্লাসে ঢুকে বই রাখলো, এটি কিন্তু একটি বাক্য হয়, হয় না? আচ্ছা, তারপরে শ্রেয়া ক্লাসে ঢুকে বই রেখে বেরিয়ে গেল, এটি একটি আলাদা বাক্য হতে পারে। দেখো কি কৌশল অবলম্বন করেছি, শুধু জ্যোতিচিহ্ন বা কমা ব্যবহার করে তিনটি পৃথক বাক্যকে আমরা একত্র করেছি। আচ্ছা, বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কমা ব্যবহৃত। কীরকম উদ্ধৃতি চিহ্ন? মা বললেন পড়তে বসো, মা বললেন। ইংরেজিতে যে ন্যারেশন আছে, ডাইরেক্ট স্পিচিং, ডাইরেক্ট স্পিচ ন্যারেশন, সেখানে কিন্তু এটা ব্যবহৃত হয়। এই মা বললেন, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমি অতখানি ডিপে যাব না, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? আর লতা বলল পড়ছি তো মা, মা বললেন পড়তে বসো, মেয়েকে উদ্দেশ্য করে, মেয়ে লতা বলছে পড়ছি তো মা। দুটো এখানে কমা ব্যবহার করেছি আমরা মূল উদ্ধৃতি চিহ্নের আগে। এরপরে দেখি আমরা সেমিকোলনের ব্যবহার আমরা খেয়াল করবো এখন। সেমিকোলনের ব্যবহার তোমরা খেয়াল করো, বলা হয়ে থাকে কমার চেয়ে বেশি এবং দাড়ির চেয়ে কম বিরতির প্রয়োজনে সেমিকোলন ব্যবহৃত হয়। ক, একাধিক বাক্যের মধ্যে যোগসূত্র রক্ষার জন্য সেমিকোলন ব্যবহৃত হয়। কীরকম? কথা বলা সহজ, কাজ করা কঠিন। অনেকেই অনেক বড় বড় ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলতে পারে, অন্যকে উপদেশ দিতে পারে, কিন্তু কাজ করতে পারে না। এই জন্য ইংরেজিতে একটি বাক্য আছে, ইটস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। মনটা ভালো যাচ্ছে না, যে সেমিকোলন। করোনার সংক্রমণ চারদিকে, স্বস্তির কথা হচ্ছে সেমিকোলন। বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশগুলোর চাইতে এখনও ভালো অবস্থানে রয়েছে। এই করোনার দিক থেকে উন্নত দেশগুলো, যারা বিত্ত বৈভবের অধিকারী, অনেক জ্ঞান বিজ্ঞানে সভ্যতা অনেক অগ্রসর, তাদের চাইতে এখন পর্যন্ত একটা ভালো অবস্থানে রয়েছে। একাধিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হলে সেমিকোলন ব্যবহার হয়। যথা আগে স্কুলের পড়া, তারপরে পরে গান। আগে স্কুলের পড়া, পরে গান। আবার আরেকটা দেখো, একেবারে হাল উদাহরণ। কথা শুনলে মনে হয় কি মনে হয়? বাংলাদেশে করোনা বিশেষজ্ঞের অন্ত নেই। মানে এত উপদেশ তারা দিচ্ছেন, মনে হয় যে প্রত্যেকেই এক একজন করোনা ভাইরাস বিশেষজ্ঞ। আসলে বাংলাদেশে একজনও করোনা ভাইরাস বিশেষজ্ঞ, একজনও না। নট এ সিঙ্গেল ফিজিশিয়ান ইজ এক্সপার্ট অফ করোনা ভাইরাস। অনুমান ভিত্তিক, অনুমান প্রসূত যাই কথা বলছেন তারা। যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তার আগে সেমিকোলন ব্যবহৃত হয়। কীরকম? মনোযোগ দিয়ে পড়ো, সেমিকোলন, তাহলেই ভালো ফল। এটা কিন্তু অব্যয়। ছেলেটি মেধাবী, সেমিকোলন, কিন্তু ভারী অলস। এই যে এটা অব্যয়ের চিহ্ন দিয়েছি আমরা, কিন্তু আমাদের বুঝার বিষয় কিন্তু এই সেমিকোলন, এইটা আর এইটা, কিন্তু আমি অব্যয়ের নিচে দাগ দিয়েছি, ঠিক আছে? অনেক মেধা যদি কাজে না লাগায় কোনো উপকারে আসবে? অনেক মেধাবী কিন্তু অলস। হ্যাঁ, এরপরে দেখি আমরা কোলন। বাক্যে নানা কারণে কোলন ব্যবহৃত হয়। ক, উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোলন ব্যবহৃত হয়। কীরকম? বাংলা সন্ধি দুই প্রকার, যথা এই যে কোলন, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। ক্রিয়ার কাল তিন প্রকার, যথা এই যে কোলন, বর্তমান কাল, অতীতকাল ও ভবিষ্যৎকাল। কি ঠিক আছে? কঠিন কাজ নয়, কি সহজ। উদ্ধৃতির আগে আমরা একটু দেখি, যথা, এই যে যথা দিয়ে আমরা উদ্ধৃতির আগে কি দিয়েছি? রবীন্দ্রনাথ বলেছেন, এই যে বলেছেন, এরপর আমরা কোলন চিহ্ন দিয়েছি।
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। তার একটি বড় কবিতা আছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। এই পৃথিবীতে কেউ তো মরতে চায় না, চায় কেউ? কোনো মানুষ যত বয়স্ক হোক, বয়োবৃদ্ধ হোক, আমাদের স্বজন পরিজন, আমরা কাউকেই আমরা যেমন হারাতে চাই না, ব্যক্তিগতভাবেও কোনো মানুষ মরতে চায় না। রবীন্দ্রনাথ সে একটি কবিতার মাধ্যমে সেটি বুঝিয়ে দিয়ে গেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এরপর নজরুলের দেখো, নজরুল বলেছেন, নজরুল কি বলেছেন? নজরুল বলেছেন চাঁদ হয়ে জেগে রব আকাশের গায়ে। এটিও কিন্তু তার একটি গানের লাইনের অংশ। কীরকম গানের লাইনের অংশ? আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে জেগে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। বাতায়ন মানে জানালা। কত অদ্ভুত কল্পনা, অদ্ভুত কল্পনা। আকাশের গায়ে কবি চাঁদ হয়ে জেগে থাকবেন, জানালা খুলে দিতে বলা হয়েছে, সেই জানালা দিয়ে তার প্রিয়জনকে শুভেচ্ছা জানাবেন। কত চমৎকার। নাটকের সংলাপের আগে যথা দুকড়ি, এটি একটি চরিত্র, কি চাই কাঙালিচরণ আরেকটি চরিত্র, আজ্ঞে মহাশয় হচ্ছেন দেশহিতৈষী। রবীন্দ্রনাথ ঠাকুরের খ্যাতির বিড়ম্বনা নাটিকার দুটো ডায়লগ বা দুটো উদ্ধৃতি আমরা এখানে এনেছি। এরপরে দেখো, আমরা দেখব হাইফেনের ব্যবহার। নানা বা বিভিন্ন প্রয়োজনে বাক্য সংযোগ করার জন্য হাইফেন ব্যবহৃত। কীরকম? দুটো শব্দের সংযোগ বোঝাতে হাইফেন ব্যবহৃত হয়, দুটো শব্দের সংযোগ বোঝাতে। কীরকম? এই যে বাবা হাইফেন মা, পাপ হাইফেন পুণ্য, সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে বোঝানোর জন্য। আমাদের প্রীতি উপহার, এই যে প্রীতি উপহার হলো সমাসবদ্ধ শব্দ, প্রীতি উপহার গ্রহণ করুন। তাদের মধ্যে ওহি নকুল সম্পর্ক, ওহি হলো সাপ, নকুল হলো বেজি, মানে বৈরী সম্পর্ক, বিরোধমূলক সম্পর্ক। একই ধরনের শব্দ বা পদ বাক্যে ব্যবহারের ক্ষেত্রে। কীরকম? যথা বাংলাদেশ নদ নদীর দেশ, এই যে নদ হাইফেন নদী, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, এদেশের বড় বড় শহর, বিভিন্ন শহরের নাম বোঝানো হয়েছে, এখানে জটিলতা বা কাঠিন্য কিছু নেই। এরপরে দেখি আমার উদ্ধরণ চিহ্ন। কি? বক্তার কথা হুবহু উদ্ধৃত করার জন্য। একজন বক্তা বা একজন ব্যক্তি যা বলেছেন তার ভাষায় তার কথা যদি আমরা উদ্ধৃত করতে চাই, সেখানে উদ্ধরণ চিহ্ন বসে। ইংরেজিতে এটি ইনভার্টেড কমা বলা হয়, ইংরেজিতে ন্যারেশনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। আমরা একটু আগে কথা বললাম, বাংলায় ন্যারেশন আছে, সেটাকে বাংলায় বলা হয় উক্তি পরিবর্তন। ইংরেজিতে ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন, বাংলায় বলা হয় প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। তো ওই প্রত্যক্ষ উক্তিতে বক্তার কথা হুবহু উদ্ধৃত করার জন্য। কীরকম? সিরাজ, যুদ্ধের খবর কি? সৈনিক বলছে যুদ্ধের প্রথম মহড়ায় কোম্পানির ফৌজ পিচু হোটেল লক্ষণবাগে আশ্রয় নিয়েছে। সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকের একটি অংশ, যেটি তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠ্য রয়েছে। আর দুকড়ি দত্তের আর কাঙালিচরণ যেটা বললাম, রবীন্দ্রনাথের খ্যাতির বিড়ম্বনা অষ্টম শ্রেণীতে আমরা এক সময় পড়িয়েছি। আর এটা সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকের অংশ। 9 নাম্বার লোভ চিহ্ন, শব্দ বা পদের অন্তর্গত কোনো বর্ণের লোভ বুঝাতে লোভ চিহ্ন ব্যবহার। কীরকম? মাথার পরে, এখানে তোমাদের খেয়াল করতে হবে, মাথার পরে এই পয়ের উপরে একটা ছোট্ট কমা দেওয়া আছে। পাগড়ি বাঁধা যাচ্ছে কারা, কা এবং রায়ের মাঝখানে এই যে একটা ছোট্ট কমা দেওয়া আছে, এটাকে বলা হয় লোভ চিহ্ন বা ইলেক চিহ্ন বা ঊর্ধ্বকমা। ইংরেজিতে বলা হয় অ্যাপোস্ট্রফি, APPOS TROPH, অ্যাপোস্ট্রফি। এটা ইংরেজিতে যদি আমি বোঝাই এরকম, দেখো ইংরেজিতে DONT, ডোন্ট। কি? এই ডোন্ট, ডু নট, এই ডু নটের সংক্ষিপ্ত রূপ ডোন্ট। এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহৃত হচ্ছে এই ও এর বদলে। এই বাংলায়ও সেরকম ব্যবহার আছে, ঠিক আছে? ডোন্ট, ডিডেন্ট, ডিড নট, ইজন্ট, ইজ নট। আর বাংলায় বলা হয়েছে মাথার পরে, পরে মানে ওপরে, এই যে দিয়েছি। আর পাগড়ি বাঁধা যাচ্ছে কারা, কারা মানে কাহারা। কি? ঠিক আছে? এরপরে আমরা আবার আরও এগিয়ে যাই। সে কী আছে? বিকল্প চিহ্ন। এটি আমি একটু আগে বলেছি, বিকল্প চিহ্ন সবগুলো সম্পর্কেই ধারণা দিয়েছি তোমাদেরকে। বাক্যের অন্তর্গত কোনো পদের বিকল্প বোঝাতে এই বিকল্প চিহ্ন ব্যবহৃত হয়। অবলিক চিহ্ন, কীরকম? আগামীকাল অবলিক পরশু বাড়ি যাব। আমি বললাম আগামীকাল, অবলিক মানে কি? আগামীকালও যেতে পারি,
অথবা পরশুদিনও যেতে পারি, আগামীকাল বা পরশুদিন বাড়ি যাব। অথবা 2 নম্বর, মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় আসবেন, মানে এখনও স্থির হয়নি যে মনে করো আমাদের প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান হবে বা তোমাদের প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান হবে, মন্ত্রী বা প্রতিমন্ত্রী যে কোনো একজনকে আমরা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাতে চাই বা চেয়েছি, এখন স্থির হয়নি। এই জন্য বলা আছে মন্ত্রী প্রতিমন্ত্রী, মানে যে কোনো একজন আসবেন। ড্যাশ, পৃথক ভাবাপন্ন 2 বা তার বেশি বাক্য বা বাক্যাংশের সংযোগ বুঝাতে কি ব্যবহৃত হয়, এই বুঝানোর জন্য। তোমরা দরিদ্রের উপকার করো ড্যাশ, তাতে তোমাদের সম্মান যাবে না ড্যাশ বাড়বে। কোলন ড্যাশ, কোলনের এবং কোলন ড্যাশের ব্যবহার কিন্তু একই রকম। কীরকম, এখানে সে কথাই বলেছি, এর ব্যবহার কোলনের ব্যবহারের মধ্যে। যেমন পথ 5 প্রকার, আমরা এখানে যথাও দিতে পারি, যথার পরে কোলনও দিতে পারি, কোলন ড্যাশও দিতে পারি। এই দুইটার ব্যবহারে তেমন কোনো পার্থক্য নেই। যথা কোলন ড্যাশ বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, ঠিক আছে। আর কোলনও দিয়ে থাকতে আগাই আমরা, এরপর সামনের দিকে এগিয়ে যাই। আমরা শেষ দিকে চলে এসেছি। গাণিতিক চিহ্ন, ম্যাথমেটিক্যাল সাইন, কতগুলো গণিত শাস্ত্রের চিহ্ন আছে যেগুলি বাংলায় আমাদের ব্যাকরণবিদ বৈয়াকরণ যারা পণ্ডিত যারা তার আগে থেকে ব্যবহার করে আসছেন, যে কারণে সেগুলো আমরা ব্যবহার করছি। কীরকম, বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনীর ব্যবহার বাক্যের অন্তর্গত কোনো পদের বা তথ্যের ব্যাখ্যার জন্য ব্যবহৃত হয়। কীরকম, 11ই জ্যৈষ্ঠ আমাদের জাতীয় কবির জন্মদিন, আমি এরকম বললাম, আমি লেখাটি ঢেকে দাঁড়িয়েছি, এখন স্ক্রিপ্ট ঢেকে দাঁড়িয়েছি। 11ই জ্যৈষ্ঠ আমাদের জাতীয় কবির জন্মদিন। এই জাতীয় কবির বলার পরে আমার মনে হলো বন্ধনীর ভিতরে যদি আমরা তার নামটি দিয়ে দেই তাহলে আরও সহজ হবে। কারো কারো প্রশ্ন জাগতে পারে, কিন্তু সেই প্রশ্ন আর জাগবে না তোমাদের। কি দিলাম, জাতীয় কবির দিয়ে আমি দিয়ে দিলাম আবার কাজী নজরুল ইসলামের, কি ঠিক আছে, কাজী নজরুল ইসলামের জন্মদিন। নাটকে প্রথম বন্ধনী এবং তৃতীয় বন্ধনী ব্যবহৃত হয়। দ্বিতীয় বন্ধনীর দুটোই বাংলা একসঙ্গে সাধারণত ব্যবহার চোখে পড়ে না। প্রথম বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর ব্যাখ্যা তো আমি দিলাম যে বাক্যে কোনো পদের ব্যাখ্যা দেওয়ার জন্য ব্যবহৃত হয়, আর প্রথম বন্ধনী এবং তৃতীয় বন্ধনী দুটোই নাটকে ব্যবহৃত হয়। কীরকম, নাটকে সাজ পোশাক দৃশ্যসজ্জার নির্দেশনা দেওয়ার জন্য, অর্থাৎ কোন কুশীলব বা অভিনেতা অভিনেত্রী, নাটক নায়ক নায়িকা যাই বলি আমরা, বা পার্শ্ব চরিত্র যাদের কথাই বলি না কেন, তাদের পোশাক কী হবে, তাদের মঞ্চে আরও অন্যান্য নির্দেশনা, তাদের মঞ্চে প্রবেশের ভঙ্গিটা কেমন হবে, তাদের অভিনয় ভঙ্গিটা কেমন হবে, কিংবা ওই মঞ্চের দৃশ্যসজ্জাটি কেমন হবে, পেছনের দৃশ্য ব্যাক স্ক্রিন ইংরেজিতে বলা হয়, সেটি কেমন হবে। নাটকের সংলাপগুলো, আবার বলছি আমি ছোট করে, নাটকের সংলাপগুলো শুধু উন্মুক্ত থাকে, আর বাকি সকল নির্দেশনা প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনীর ভেতরে থাকে। কি বুঝেছ, নাটকের সংলাপগুলো শুধু উন্মুক্ত থাকে, আর বাকি সকল নির্দেশনা প্রথম বন্ধনী বা দ্বিতীয় বন্ধনীর ভিতরে দেয়া থাকে। এরপর দেখি আমরা আরও কিছু চিহ্ন আছে, আরও কিছু চিহ্ন, কিছু গাণিতিক চিহ্ন, যেটি আগে বললাম, এগুলো কিন্তু মূলত গণিত শাস্ত্রের চিহ্ন, কিন্তু আগে থেকে বাংলায় ব্যবহৃত হয়ে চলেছে, সেটি আমরা খেয়াল করব এখন। কি, ক, ধাতু বা ক্রিয়ামূল বুঝাতে। এই যে চিহ্নটি অনেকবার আমরা বলেছি, অনেক প্রসঙ্গে এটি এসছে, আমরা প্রত্যয় পড়ানোর সময় এটা এনেছি, আমরা শব্দ পড়ানোর সময় এটি এনেছি। ক্রিয়ামূলের চিহ্ন, এটিকে ইংরেজিতে বলা হয় রুট ওভার। রুট ওভার গণিত শাস্ত্রের একটি চিহ্ন। বাংলায়ও গণিত শাস্ত্রে বাংলায় এর পারিভাষিক শব্দ হচ্ছে বর্গমূলের চিহ্ন, কিন্তু বাংলা ব্যাকরণে যখন তোমরা এই চিহ্ন দেখবে, যে শব্দ বা যে অংশ, শব্দ বলা ঠিক না, যে বর্ণ সমষ্টি বা বর্ণের বাঁ দিকে এই চিহ্নটি দেখবে, তখন তোমরা ধরে নেবে সেটি হলো একটি ধাতু বা ক্রিয়ামূল, সেখানে ব্যবহৃত হয়। কি বুঝেছ, রুট ওভার বর্গমূলের চিহ্ন বাংলায় যখনই ব্যবহৃত হবে তখন সেটি এই ধাতুর চিহ্ন বা ক্রিয়ামূলের চিহ্ন হিসেবে ব্যবহৃত হবে, অথবা যেই বর্ণ বা বর্ণ সমষ্টির বাঁ দিকে ব্যবহৃত হবে সেটিকে ধাতু বা ক্রিয়ামূল বুঝতে হবে। এটি একেবারেই স্বতঃসিদ্ধ, কিন্তু পূর্ববর্তী শব্দ থেকে উৎপন্ন বুঝাতে। এখন কি দেখবো আমরা, এটিও কিন্তু গাণিতিক, এটা কিন্তু বলেছে রুট ওভার। এই একটি চিহ্ন দেখো, এটি কি রুট ওভার, তো এই একটি চিহ্ন তোমরা দেখেছো না, এটা গ্রেটার দ্যান, বাংলায় বলা হয় বৃহত্তর চিহ্ন,
তাই না? গণিত শাস্ত্রের বাংলা পারিভাষিক শব্দ। এখানে চন্দ্র বৃহত্তর দিয়ে আমরা দিয়েছি চাঁদ, অর্থাৎ চাঁদ শব্দটি চন্দ্র শব্দটি থেকে এসেছে। এরপরে পরবর্তী শব্দ থেকে উৎপন্ন, এটাও গণিত শাস্ত্রের চিহ্ন, উল্টো এর, স্মলার দ্যান, ক্ষুদ্রতর চিহ্ন। সেটি কি দেখো, জাঁদরেল, জেনারেল। এটি কিন্তু আবার এটার উল্টো, বৃহত্তর চিহ্ন যেখানে থাকবে সেখানে বুঝতে হবে পূর্ববর্তী শব্দটি থেকে পরবর্তী শব্দটি এসেছে। আর স্মলার দ্যান, ক্ষুদ্রতর চিহ্নটি যেখানে থাকবে বাংলায়, সেখানে আমরা কি বুঝব? সেখানে আমরা বুঝব যে পরবর্তী শব্দটি থেকে পূর্ববর্তী শব্দটি এসেছে। যেমন জেনারেল হলো সামরিক বাহিনীর একটি পদবি, ঠিক না? সামরিক বাহিনীর একটি পদবি, অনেকগুলো পদবি আছে, বিশেষত সেনাবাহিনীর পদবিগুলো, সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, তারপরে ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, এরপরে জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। এই পদগুলো একেবারে ক্রম অনুসারে আমি সবগুলো বললাম, ঠিক আছে? তো জেনারেল, এই জেনারেল হলো সামরিক বাহিনীর, বিশেষত সেনাবাহিনীর একটি পদবি। কিন্তু আমরা এই জাঁদরেল শব্দটি বেসামরিক কর্মকর্তা বা আমলাদের জন্য ব্যবহার করে থাকি। কীরকম? আমরা বলি যে সে একটা জাঁদরেল অফিসার রে ভাই, একটা জাঁদরেল অফিসারের অফিসে গিয়েছিলাম, মানে খুব দক্ষ, খুবই ঝানু, খুবই ন্যায়ানুক, খুবই কর্মনিষ্ঠ, খুবই ন্যায়নিষ্ঠ ইত্যাদি আমরা যাই বলি না কেন, আমরা বলি যে একজন সামরিক বাহিনীর জেনারেল যেরকম দায়িত্ব পালন করেন দেশের প্রতি, সেরকম জাঁদরেল বেসামরিক কর্মকর্তা তিনিও ওই তার নিজস্ব দায়িত্ব, দেশের প্রতি দায়িত্ব পালন করেন একেবারেই তার পদে অধিষ্ঠিত থেকে ন্যায়ানুগভাবে, যথাযথভাবে। সমান চিহ্ন, সমান চিহ্ন কি? বাঁ দিকে যা বোঝাবে ডান দিকে তাই বোঝাবে। গণিত শাস্ত্রে তো এরকম আছে, তাই না? আছে না গণিত শাস্ত্রে এরকম? সেটি বাংলায় কোনো কোনো ক্ষেত্রে আমরা দুই তিনটে জায়গায় ব্যবহার করি। কীরকম? সমাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এটা কিন্তু সমাসের থেকে এনেছি আমরা, নরনারী, নরনারী। আবার এক কথা প্রকাশের ক্ষেত্রে আমরা ব্যবহার করি অনেক সময়, একটি ড্যাশও ব্যবহৃত, অগ্রে জন্মেছে যে, অগ্রজ, অথবা অগ্রে জন্মেছে যে, আমরা সমান চিহ্ন দিই। আরেকটি ক্ষেত্র আছে কি? শব্দার্থের ক্ষেত্রে। কীরকম? রবি সমান সূর্য, মানে রবি অর্থ সূর্য, সূর্য অর্থ রবি, সমান চিহ্ন, অর্থাৎ বাঁ দিকে যা আছে ডান দিকে তাই, দুটো সমান বোঝানোর জন্য। দেখি এরপরে কি আছে আমাদের আলোচনা, একেবারে শেষ পর্যায়ে এসে গেছি আমরা। তো এখানে দেখি বাড়ির কাজ কি, একেবারেই সহজ আলোচনা। আমি আবার বলছি, তোমাদেরকে মনে রাখতে হবে এই জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন, বানান, কতগুলো টপিক আছে যেগুলো সকল শ্রেণীর জন্য, সকল পর্যায়ের মানুষের জন্য, স্বাক্ষর জ্ঞান সম্পন্ন সজ্জন শিক্ষিত মানুষ সবার জন্য একই রকম, কিন্তু কেমন? এটা এক এক জায়গার জন্য, এক এক ক্লাসের জন্য এক এক রকম না। বাড়ির কাজ কি? এক, বিরাম চিহ্নের কাজ কি? এগুলি কিন্তু আমি সবই আগে আলোচনা করেছি, বিরাম চিহ্নের কি কাজ। দেখো, দুই, কমা ও লোপ চিহ্নের আকৃতি কেমন? একটা ইন্টারেস্টিং প্রশ্ন। তোমরা যদি ঠিকঠাক মতো আমার আলোচনা বুঝে থাকো তাহলে এই আলোচনার ভেতরে কিন্তু এর উত্তর আছে। যে এমন একটি প্রশ্ন দিয়েছি আমি, 2 নম্বরটি কমা চিহ্ন এবং কি দিয়েছি, লোপ চিহ্নের আকৃতি কেমন। আচ্ছা, 3 নম্বর, উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন ব্যবহার করো। যেটি আগে বলেছি, বিরাম চিহ্ন ব্যবহার দুইটা, আবার বলছি আমি ক্লাস শেষ প্রান্তে, আমরা আবার বলছি। এক, উপযুক্ত স্থানে উপযুক্ত বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। এর ব্যাখ্যা হলো এই, যেখানে বিরাম চিহ্নের আদৌ কোনো প্রয়োজন নেই সেখানে বিরাম চিহ্ন ব্যবহার করা যাবে না। আর আরেকটা হলো, যেখানে যেই বিরাম চিহ্নের প্রয়োজন সেখানে সেই বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। কীরকম? এটি আমরা আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা, কামরুল হাসান, যে পটুয়া কামরুল হাসান ছিলেন কারুশিল্পী, তার আঁকা বর্তমান যে জাতীয় পতাকা ঘন সবুজের মাঝখানে লাল বৃত্ত, তার লেখা একটি প্রবন্ধ আমাদের লোকশিল্প, সেখান থেকে আমি নিয়েছি। আমাদের গ্রামের ঘরে ঘরে যে শিকা, হাত পাখা, ফুল পিঠা তৈরি করা হয় তা মোটেও অবহেলা সামগ্রী নয়। এই বাক্যটিতে তোমরা বিরাম চিহ্নের প্রয়োগ করবে যেখানে যেটি প্রয়োজন। আর আগামী পাঠ বাংলা বানান। তোমরা বাংলা বানান যে যেই শ্রেণীতে পড়ছো, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, এই স্তরের জন্য সীমাবদ্ধ থাকবে। যে যেই শ্রেণীতে পড়ো ওই শ্রেণীর অবশ্যই বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বইয়ে ব্যাকরণ অংশে, নির্মিতি অংশে, ব্যাকরণ অংশে বিরাম চিহ্নের আলোচনা আছে।
তোমরা দেখে আসবে, তাহলে সহজে বুঝতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথা মেনে শুনবে, বাবা মায়ের কথা শুনবে। ধন্যবাদ সবাইকে।